আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সরকার কি ব্যর্থ হতে চলেছে, বা সরকারি কর্মকাণ্ডের মধ্যে কি ব্যর্থতার কোনো আলামত দেখা যাচ্ছে? এরকম 7টি আলামত নিয়ে কথা বলবো। অনেকে হয়তো বিরক্ত হতে পারেন যে সরকার 2 সপ্তাহ হলো ক্ষমতায় এসেছে, এর মধ্যেই আপনি নেতিবাচক কথা বলা শুরু করলেন কেন? সাধারণত সরকার একটা হানিমুন পিরিয়ড থাকে, তো কাজেই সরকারকে একটা সুযোগ দিতে হবে, এই কথা আমিও বুঝি। কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলি, মর্নিং শোজ দ্য ডে। সকালবেলায় আপনি বলে দিতে পারেন যে দিন কেমন যাবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে একেবারে প্রথম দিন বাসরাতে বিড়াল মারতে হয়। সরকারের সেই হানিমুন পিরিয়ডে যদি নেতিবাচক কথাগুলো বলা হয় সরকারকে, তাহলে সরকার খুব দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে এবং সরকার ফিরে এসে সফলতার পথে পা বাড়াতে পারবে। কিন্তু আপনি যদি তাকে হানিমুন পিরিয়ড করতে দেন এবং একবার যদি সরকার কোনো কারণে তার যে কর্মকাণ্ড, নেতিবাচক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের জ্বালা আবদ্ধ হয়ে পড়ে, তাহলে তারা চেষ্টা করলেও সেখান থেকে বেরোতে পারবে না। এখন প্রশ্ন করতে পারেন যে আপনি বিএনপির কে? আপনার কি কোনো পদ পদবি আছে? আপনি এত বিএনপিকে নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? মূল ব্যাপার হলো যে আমি বিএনপির হয়ে নির্বাচন করেছিলাম 2018 সনে। এই নির্বাচন করতে গিয়ে আমি অনেক কিছু হারিয়েছি। আমার একটা পৈতৃক ভিটা ছিল, বহু পুরনো একটা গ্রামে বাড়ি ছিল। সেই বাড়িটিকে বুলডোজার দিকে ভেঙে মাটির সঙ্গে আওয়ামী লীগ সরকার মিশিয়ে দিয়েছে, এবং সেই বাড়ির সোনা গহনা গাটি টাকা পয়সা ফার্নিচার কোনো কিছু আমরা নিতে পারিনি। রীতিমতো মব করে লুট করে নেওয়া হয়েছে। তৎকালীন ডিসি, তৎকালীন এসপি, তৎকালীন টিওনও দাঁড়িয়ে থেকে সেই বিভিন্ন জায়গা থেকে, আমার ওই শহরের লোকজন কেউ আমার বাড়িতে ঢুকে নেই, অন্য এলাকা থেকে লোক ভাড়া করে এনে সরকারি মদদে এই আমার বাসা লুণ্ঠন করে ফেলা হয়েছে। একটা ইট ছিল না, এবং স্পটে দাঁড়িয়ে সেই যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইট বালু সিমেন্ট রড থেকে শুরু করে বাসার যত ফার্নিচার সঙ্গে সঙ্গে স্পট ডিসিশন নিয়ে সেইগুলো টেন্ডার করে সেই টাকা উপজেলা ফান্ডে জমা দিয়েছে। 5 কোটি টাকার বাড়ির ইট বালু সিমেন্ট সম্ভবত 4-5 লাখ টাকা তারা বিক্রি করেছে। একটা টিউবওয়েল ছিল, ডিপ টিউবওয়েল ছিল, সেটা উঠে নিয়ে গেছে কে বা কারা, এই বিএনপির জন্য। আমার ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, সমস্ত ব্যবসা বাণিজ্য তছনছ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে আমি যাতে একটু এগোতে না পারি, বিভিন্নভাবে যে মামলা মোকদ্দমাগুলো দিয়ে গেছে, সেই মামলা মোকদ্দমার দায় আমাকে এখনও বহন করতে হচ্ছে। ফলে এই বিএনপি ক্ষমতায় এসছে, আমি বিএনপির কেউ নই, নির্বাচন করিনি, করবো না, নির্বাচনের জন্য কোনো ন্যূনতম আগ্রহ ছিল না। কিভাবে আপনি বলবেন যে আগ্রহ ছিল না? আপনাকে ডাকে নাই তাই দেয়নি। আপনাকে ডাকলে তো, আরে আমাকে ডাকবে কেন, আমি তো যাইনি। বিএনপির কোনো অফিসে 2018 সনের পরে আমি যাইনি, নির্বাচনী এলাকায় 18 সনের পর থেকে যাইনি। আমার যদি আগ্রহ থাকতো তাহলে আমি যেতাম, কারোর সঙ্গে তো আমি যাইনি, যোগাযোগ করিনি। কিন্তু আমি চেয়েছি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হোক, চেষ্টা করেছি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হোক, বিএনপি ক্ষমতায় আসুক। আমার ক্ষুদ্র বুদ্ধি দ্বারা আমার পক্ষে যতটুকু সম্ভব সেই কাজগুলো করেছি। কাজেই তাদের সফলতা আমার কাম্য। তারা যদি ব্যর্থ হয় তাহলে আমি যা কিছু হারিয়েছি, এই বেদনা আমাকে আরও তাড়িত করবে, এবং আমার এখন যতটুকু আছে ততটুকু আমি আরও হারিয়ে ফেলব। এজন্য সমালোচনা করছি, সমালোচনা করব, বিএনপির ভালোর জন্য সমালোচনা করব। বিএনপির অনেক লোক রাগ হবেন, অনেক লোক ব্যথা পাবেন, কষ্ট পাবেন, কিন্তু যারা সত্যিকার অর্থে বিএনপি করেন, জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা খুশি হবেন। এজন্য সমালোচনা করছি। 2 সপ্তাহ সরকার ক্ষমতা নেওয়ার পর যে কর্মকাণ্ডগুলো করেছে, সেই কর্মকাণ্ডের ফলে যে জিনিসটি দেখা যাচ্ছে সেটি হলো সরকার সফল হবে, তার একটা সিঙ্গেল উদাহরণ আমি দেখতে পাচ্ছি না। প্রথমত এখানে প্রধানমন্ত্রী তিনি একটা কিচেন ক্যাবিনেট তৈরি করেছেন। সেই কিচেন ক্যাবিনেটের আবার 2টো অংশ আছে। বাংলাদেশে তারা গত 14-15 বছর যাবৎ নয়, গত 8-10 বছর যাবৎ যে সমস্ত লোক তার খুব আপনজন ছিলেন, তাদেরকে তিনি ক্যাবিনেটে স্থান দিয়েছেন। এরা ইয়াং, এদের অনেকেই দ্বিতীয় প্রজন্মের, তৃতীয় প্রজন্মের রাজনীতি
করেন, অর্থাৎ তাদের দাদা করতেন, তাদের বাবা করতেন, তারা করতেন। ফলে এরা সবাই আলালের ঘরের দুলাল, তাদের বাস্তবতা নেই। তারেক রহমান সাহেবের সাথে বন্ধুত্ব বা তারেক রহমান সাহেব তাদেরকে পছন্দ করেন, এটি তাদের একমাত্র যোগ্যতা। তাদের হাতে বড় বড় মন্ত্রণালয় ছেড়ে দেওয়া হয়েছে, তাদের ভালো না করার সম্ভাবনা 100%। 2 নম্বর হলো যে দলের বাইরে যাদেরকে নেওয়া হয়েছে এদের কারো ব্যক্তিগত জীবনে কোনো সফলতা নেই, বরং অসংখ্য দুর্নাম এবং বদনাম। ফলে জোট সঙ্গী হিসেবে যাদেরকে নেওয়া হয়েছে, আমি নাম বললাম না, আপনারা জানেন, কিংবা অনেক লোক নিজেদের দল তারা ব্র্যান্ড করে বিএনপিতে যোগদান করে নির্বাচনে মনোনয়ন নিয়ে, নমিনেশন নিয়ে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এই লোকগুলো আমি যাদেরকে চিনি, এদের কারোরই ব্যবসা বাণিজ্যে তারা কখনো সফল হননি। লেখাপড়া তো তারা বেশিরভাগ ক্ষেত্রে ভালো নয়। ব্যক্তিগত নৈতিক চরিত্রে কোনো সুনাম সুখ্যাতি নাই, আয় রোজগার নাই। এর কাছ থেকে ধার দেনা করে, টাউটারি করে, বাটপারি করে, বিভিন্ন রকম মিথ্যা কথা বলে 2 টাকার মানুষ 10 টাকার লম্প জম্প দিয়ে তারা তারেক রহমান সাহেবকে মুগ্ধ করেছে। কিন্তু বাস্তবে দে আর অল বটমলেস বাস্কেট। এই বটমলেস বাস্কেটের মানে এমন বটমলেস বাস্কেট, মাথা ভরা এদের নির্বুদ্ধিতা, এদের গোদ ভরা অহংকার, এদের বাঁকা মন ভালো না। তারা এমন কোনো দরবার নাই, এমন কোনো জায়গা নেই যে জায়গা থেকে তারা টাকা পয়সা না নিচ্ছে। ফলে তাদের হাতে যে সকল মন্ত্রণালয় ছেড়ে দেওয়া হয়েছে, যে সকল নির্বাচনী এলাকা ছেড়ে দেওয়া হয়েছে, ওখানে বিএনপিও ডুববে, সরকারও ডুববে, এবং ওই যে সমস্ত লোক বিএনপি নিয়ে আছে তারাও ডুববে খুব দ্রুত। এবং ইতিমধ্যে আপনি দেখবেন যে 2-4 জনের ডুবাডুবি শুরু হয়ে গেছে। 2-4 জনকে আলটিমেটলি ডুবানো হয়ে গেছে, 3 জনকে ডুবানো হয়ে গেছে। বাকিগুলোর ডুবানোটা সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, এই গেল বাইরের। দলের ভিতরে যে গ্রুপটি লন্ডন থেকে এসছে, তারা সেই গত 14, 15, 16, 17 বছর ধরে বাংলাদেশের আসলে কি হচ্ছে তারা এই বিষয়গুলো জানে না। তারা সবাই বড় বড় দায়িত্ব প্রাপ্ত হয়েছে এবং উপদেষ্টা রূপে যাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে, এখানে প্রথম কয়েক মাস মন্ত্রীরা তাদেরকে খুব তোয়াজ করবে, তদবির করবে। একটা সময় মন্ত্রীদের আত্মমর্যাদায় আঘাত লাগবে এবং তারা কাজকর্ম বাদ দেবে। ফলে মন্ত্রণালয়ের যেখানে যেখানে এই লন্ডনী পার্টি উপদেষ্টা রূপে এসে যুক্ত হয়েছে, সেই সকল মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে স্থবিরতা নেমে আসবে। উপদেষ্টারা থাকবে, অনেক মন্ত্রী চাকরি হারাবেন। আর যে মন্ত্রী চাকরি হারাবেন না, সেই মন্ত্রী মূলত কোনো কাজই করবেন না, সেই মন্ত্রণালয়ে কোনো কাজ হবে না। প্রতিটা মুহূর্তে মন্ত্রণালয় কি হলো না হলো সঙ্গে সঙ্গে সেটা তারেক রহমান সাহেবকে জানানোর জন্য, প্রধানমন্ত্রীকে জানানোর জন্য নিয়মিত একটি টেলিগ্রাম চ্যানেল শুরু হয়ে যাবে। সকালবেলা সচিবালয়ে আসবে, বিকালবেলা গিয়ে ভাইয়ার কাছে মানে 1 ঘন্টা বকর বকর করা তাদের জন্য রীতিমতো একটা ডিউটি হয়ে দাঁড়াবে, দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়াবে, এবং আলটিমেটলি দাঁড়িয়ে গেছে। এর ফলে কাজের চেয়ে অকাজ বেশি হবে, সবচেয়ে বেশি এই জিনিসগুলো হবে। তো এর বাইরে যেটি সরকারের অন্যান্য যে সমস্ত জায়গাতে বড় বড় মন্ত্রণালয়গুলো, সবাই না, বেশিরভাগ বড় বড় মন্ত্রণালয়গুলো বিতর্কিত মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে। কেউ ঋণ খেলাপি, কেউ ব্যাংক খেলাপি, কেউ লোভী, কেউ অন্যের টাকা মেরেছে। এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো যে এদের একটা বিরাট অংশের সঙ্গে তারেক রহমান সাহেবের গত 17 বছর ধরে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল। এদের একটা বিরাট অংশ একাগারের সময় দলের সাথে বেইমানি করেছে, এদের একটা বিরাট অংশ বেগম জিয়ার সঙ্গে বেইমানি করেছে, একটা বিরাট অংশ বেগম জিয়ার পক্ষে ছিল, একটা বিরাট অংশ তারেক জিয়ার বিপক্ষে ছিল। তারা গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে তারা চেয়ারে বসে সারাদিন যে কাজটি করবে, তারেক রহমান সাহেবকে মনে মনে গালাগালি করবে, অভিশাপ করবে এবং কাজ করবে না। এবং একই অবস্থা কিন্তু সেই আলেকজান্ডার পড়েছিলেন। তিনি যখন ভারত আক্রমণ করতে আসছিলেন, মাঝপথে তার সৈন্যবাহিনী বিদ্রোহ করে বসলো। ঠিক সেই বিদ্রোহ করার সময় তিনি খুব বিপদে পড়ে তার যে শিক্ষক প্লেটো, তার কাছে একটা চিঠি লিখলেন, বিরাট সে ঐতিহাসিক সেই চিঠির প্রেক্ষিতে প্লেটো তাকে একটা বুদ্ধি দিলেন, খুবই গোপনীয় একটা বুদ্ধি। সেই বুদ্ধি অনুসরণ করার ফলেই আলেকজান্ডার সেই বাংলাদেশে, ঠিক এই ভারতবর্ষে আক্রমণ করার সুযোগ পেয়েছিলেন। এখন তারা জনাব তারেক রহমান সাহেবের চারিপাশে এরকম বিদ্রোহ করা গোপনে প্রকাশ্যে লোকের অভাব নেই। একেবারে তিনি যাদেরকে রাস্তা থেকে তুলে নিয়েছেন তারা আছে, তিনি যাদেরকে ক্ষমা করেছেন তারা আছে, তিনি যাদেরকে করুণা করেছেন তারা আছে,
যাদেরকে ভালোবেসেছেন তারাও আছে। যাদেরকে ভালোবেসেছেন তাদের বক্তব্য হলো যে আমাকে ভালোবেসেছো ভালো কথা, কিন্তু আমার চেয়ে অমুকে কেন বেশি ভালোবাসো, আমার সাথে তোমার এত ভালো সম্পর্ক, সরি মাননীয় প্রধানমন্ত্রী, আমার সঙ্গে আপনার এত ভালোবাসা, এত সম্পর্ক, কিন্তু আপনি সেই ভালোবাসার সম্পর্ককে ভুলে গিয়ে গেদুকে এত বড় একটা মন্ত্রণালয় দিলেন, গেদুই আপনার এত আপন হয়ে গেল, যাক আপনাকে আর ভালোবাসলাম না। এই জন্য আড়ালে আবডালে বাসায় বসে বসে যে যার মতো করে সেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করবে, হাত নির্দেশ করবে এবং কাজকর্ম বাদ দেবে। এবং আপনি খুব দ্রুত দেখতে পাবেন যে নির্বাচনী এলাকার সঙ্গে যে এমপিদের যে সম্পর্ক এটি বিচ্ছিন্ন হয়ে যাবে। সবাই ঢাকা কেন্দ্রিক হয়ে যাবে ব্যবসা বাণিজ্য করার জন্য, টাকা উপার্জন করার জন্য তাদের মধ্যে একটা প্রতিযোগিতা দেখা দেবে। এবং সেই প্রতিযোগিতার ফলে কী হলো, সরকারের কাজকর্মে স্থবিরতা নেমে আসবে। ইতিমধ্যে সরকার যে কাজগুলো করেছে, প্রশাসনে ব্যাপক রদবদল করেছে এবং নিজেদের পছন্দের মানুষ নিয়োগ দেওয়ার নামে মূলত দলীয়করণ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমি যতটুকু দেখেছি কে পয়েন্টগুলোতে তারা পরিবর্তন এনেছে, কিন্তু সেখানে বিএনপির লোক বসাতে পারেনি। নয় আওয়ামী লীগের লোক, নয় জামাতের লোক। এর কারণ হলো আসলে গত 17 বছর ধরে বিএনপি আউট অফ পাওয়ার। ফলে বিএনপি যে ডেডিকেটেড যারা লোকজন আছে আসলে তারা কেউ নেই। বেশিরভাগ লোক আওয়ামী লীগের, তারা এখন সং ধরে বিএনপি সাজার চেষ্টা করছে। সার্টিফিকেট আওয়ামী লীগ জামানাতে যেভাবে তারা সার্টিফিকেট ম্যানেজ করতে ছাত্রলীগ করেছে, এখন তারা ছাত্রদল করেছে, এই সার্টিফিকেট তারা ম্যানেজ করেছে। অনেক বড় বড় পুলিশ কর্তা থেকে শুরু করে অনেকের এখন দেখা যাচ্ছে খুব দাপট। কিন্তু তারা আওয়ামী লীগ জামানাতে কী করেছে না করেছে, আওয়ামী লীগের লোকজনকে আপনি সুযোগ দেন, জিজ্ঞাসা করেন, তারা ভালো বলতে পারবে যে এই লোক আওয়ামী লীগ জামানাতে কী করেছে। এখন তারা বড় বড় পদ পদবিতে আছে। অন্যদিকে জামাত যেটা 2009 সন থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল যে তারা তাদের যে গুপ্ত কর্মকাণ্ড সেটি সরকারের মধ্যে চালানো থাকবে। ফলে তাদের বহু মানুষ সেনাবাহিনীতে আছে, বহু মানুষ পুলিশ বাহিনীতে আছে এবং এখনও পর্যন্ত তারা 5% লোকের মুখোশ উন্মোচন করেনি। বেশিরভাগ মানুষ চুপচাপ আছে এবং তারা যে যার মতো করে পারছে জায়গার মতো ঢুকছে এবং সময় মতো তারা নাড়া দিলেই সরকারের বিরুদ্ধে কাজ করে ফেলবে। ফলে এই সমস্ত অবস্থা থেকে বাঁচার জন্য সরকারকে যেটি দরকার ছিল সেটা হলো মেধার প্রশ্রয়। মানে আমার নিজের কোনো লোক দরকার নাই, সবচেয়ে মেধাবী, রেজাল্ট যার ভালো, যে সফলভাবে প্রশাসন পরিচালনা করেছে, দুর্নাম নাই, বদনাম নাই, এবং সবচেয়ে আরও ভালো হয় যে তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই। যার যার রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে, এমনকি যারা আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, জামাত করেছে, সবাইকে আউট করে দিয়ে যদি রাজনৈতিক সংশ্লিষ্টহীন একটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি ব্যুরোক্রেসি, পুলিশের যে পদায়নগুলো করা যায়, তাহলে সরকার বাঁচতে পারে। আদারওয়াইজ এই সরকার খুব দ্রুত বিপদের মধ্যে পড়বে। সর্বশেষ যেটি বলি, আয় অনুযায়ী ব্যয়। সরকার এই গত 15 দিনে যে কাজগুলো করেছে, ইনকাম জেনারেট করার একটা সিঙ্গেল পরিকল্পনা আমি তাদের মধ্যে দেখিনি। কী করে ট্যাক্স বাড়ানো যায়, কী করে ট্যাক্স কমানো যায়, কী করে জনগণের স্বস্তি দেওয়া যায় এবং একটা স্ট্যাবল এবং যাকে বলা হয় ধারাবাহিক কনসিস্টেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তোলার জন্য যা কিছু করা দরকার তার একটা কাজও না করে সরকার যে কাজগুলো করেছে তার কোথায় কোথায় দৈন্যতা আছে, সিটি কর্পোরেশনের টাকা নেই, ব্যাংকে টাকা নেই, এই জিনিসগুলো সরকারের কর্তা ব্যক্তিরা প্রকাশ্যে বলে দিয়ে প্যানিক ছড়িয়ে দিয়েছে। আর অনাহত অনেকগুলো ব্যয় বাড়িয়ে দিয়েছে। এই খাল কাটতে হবে, ওই কার্ড দিতে হবে, এই কৃষি ঋণ মকুব করতে হবে। মানে একটা পয়সা আপনি আয় করলেন না 15 দিনে, ক্ষমতা এসে 15 পয়সা আপনি ইনকাম করলেন না, কিন্তু আপনি 15 টাকা খরচ করে ফেললেন। এবং যেভাবে এগুচ্ছে এবং যেভাবে এই খরচ করার একটা মহোৎসব তৈরি হয়েছে, বড় জোর 6-7 মাস এই দাপটগুলো চলতে থাকবে। এরপর দেখবেন যে খাল কাটার জন্য যে কমিটি করা হয়েছে, এর প্রত্যেকটি কমিটির দিকে তারেক রহমান সাহেব তাকাবেন না।